যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। কি হলো বললে না তো? এই অসময়ে এখানে কেন এলে? অবনীন্দের কথা বলার ধরনে বেলির মনে হলো সে যেন বেলিকে বহু যুগে আগে থেকেই চেনে। বেলি তার ভয়ের আড়ষ্টতা নিজের ভেতরে সুপ্ত অবস্থায় দেখে প্রতি উত্তরে বলল, ঘুরতে এসেছিলাম, কিন্তু আবহাওয়া এমন প্রতিকূলে যাবে তা ভাবিনি। এখন বাড়ি ফেরার কোনো উপায় আছে কি? কোনো মাঝিকে তো দেখা যাচ্ছে না। এই নৌকা আমি চালিয়ে এনেছি, মাঝি লাগবে না, চলো। অবনীন্দের কথাই বেলি আশ্চর্য। মাস্টারমশাই আবার নৌকাও চালাতে পারে? তবে নিজের আশ্চর্যখানি রেখে সে অবনীন্দের সাথে নৌকায় উঠল। অবনীন্দ্র বইটা বইতে শুরু করলো। চারিদিকে জলের কলকল শতধ্বনি যেন মুখর হয়ে উঠল। বেলি সেই জলের দিকে এক মনে তাকিয়ে চুপটি করে বসে রইল। আর অবনীন্দের ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে নৌকায় যে আরো একজন মানুষ আছে তা সে জানেই না। যখন নদী পার হয়ে তারা ঘাটে নামলো তখন সন্ধ্যা পুরোপুরি জেঁকে বসেছে। এই সন্ধ্যায় তোমার একা যাওয়া ঠিক হবে না, চলো এগিয়ে দেই। অবনীন্দের কথাই বেলি কোনো দ্বিমত করলো না। তার পিছু পিছু নির্বিকারে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বেলি চারপাশে নজর দিয়ে বুঝলো কোনো যানবাহনের চিহ্ন নেই। আবহাওয়ার দরুন সবাই বোধহয় ঘরে ঢুকে দৌড় দিল। একটু পরে আকস্মিক বাতাসের গতিবেগ বেড়ে গেল। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করলো। বেলিদের বাড়ির কাছাকাছি আসতেই অবনীন্দ্র বেলিকে কিছু না বলেই উল্টো পথে হাঁটা শুরু করলো। গন্তব্য মোহনা গ্রাম। বেলি বুঝতে পারলো অবনীন্দ্র চলে যাচ্ছে। সেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং দ্রুত গতিতে বাড়ির মুখো হাঁটছে। ততক্ষণে ঝুমঝুম করে ধরনের বুকে তুমুল বর্ষণের আগমন ঘটলো। আকস্মিক অবনীন্দ্রের গলা থেকে রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন শোনা গেল। বেলি মাত্র বাড়ির মূল ফটকে পা রাখবে তখনই তার শ্রবণেন্দ্রিয়ে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে এলো। এক মুহূর্তের জন্য বেলি থমকে দাঁড়ালো। তৎক্ষণাৎ পেছন ফিরে দেখলো অবনীন্দ্রের এক মনে হেঁটে চলেছে আর তার কাছ থেকে গানের সুর ভেসে আসছে। বেলি কিয়ৎক্ষণ যাবৎ অবনীন্দ্রের গমন পথে চেয়ে রইল, তারপর আবার তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বেলি উঠানে পৌঁছে দেখলো তার দাদা নির্দয় ঘর থেকে ছাতা মাথায় ধরে বের হচ্ছে। নির্দয় বেলিকে দেখে দ্রুত এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলি? আমি মাত্র বাড়ি ফিরলাম, আর সাথে সাথেই মা আর তোর বৌদিদি জানালো তুই নাকি সেই অপরাহে বাড়ি ছেড়ে বের হয়ে এখনো ফিরিসনি। দাদার এত কথাই বেলির মধ্যে উদ্বেগের সৃষ্টি হলো। সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে বাবাকে কি জবাব দেবে। বেলি কিছু বলতে যাবে তার আগেই নির্দয় বোনের হাত ধরে বাড়ির পেছন দিক তেড়ে যেতে লাগলো আর বলল, এখন সামনে দিয়ে যাওয়ার দরকার নেই, বাবা বসার ঘরে বসে আছেন, পিছনের দরজা দিয়ে চল। আজ তুমি আমাকে বাবার হাত থেকে বাঁচাতে চাইছো যে? বেলির প্রশ্নে নির্দয় যেন এক হুট করে হাঁটা থামিয়ে দিল। বোনের দিকে তাকিয়ে তার বুকটা যেমন ধরপড় করে উঠলো। বেলির চোখের দিকে তাকিয়ে বলল, এত কথা বলিস কেন? এমনিতেই পুরো ভিজে গেলি, আবার জ্বর বাঁধাবি, চল তাড়াতাড়ি। বেলি আর কিছু বলল না। সে বোধ হয় তার দাদার মনের কথাটা আর বুঝতে পারছে। পেছনের দরজা দিয়ে ঢুকলে একটা গলি, সেই গলির প্রান্ত ভাগেই বেলির ঘর। বেলি ঘরে ঢুকে আস্তে ধীরে দৌড় দিল। ভেজা শাড়ি পাল্টে একটা সবুজ রঙা শাড়ি গায়ে জড়িয়ে নিল। বসার ঘরে মেহেরকান্ত বণিক আর অশোক বণিকের মধ্যে বিভিন্ন কথাবার্তা চলছে। তাহলে বাবা আমি কি তাদেরকে আগামীকাল একটা খবর দেব? না মানে মেয়েকে তো আগে দেখতে হবে তাই না? হ্যাঁ, কালই একটা খবর পাঠিয়ে দাও, আমি চাইছি না আর কোনো বিলম্ব হোক। দুজনের কথার মাঝে নির্দয় সেখানে উপস্থিত হলো। সে বাবা আর দাদুকে উদ্দেশ্য করেই বলল, আমি বলছিলাম আর একটিবার কি ভেবে দেখার প্রয়াস করলে হয় না? একটা বিপত্তিক পুরুষের সাথে বুঝি আপনারা আমার বোনের বিয়ে দিবেন? তোমার বোন হওয়ার পাশাপাশি দর্শনা আমার মেয়ে হয়। বাবা হয়ে আমি নিশ্চয় আমার মেয়ের খারাপ চাইবো না। আর সব থেকে বড় কথা, ওখানে বিয়ে হলে আমার মেয়ে সুখে থাকবে, তাদের কোনো কিছুর অভাব নেই। বাবার কথায় নির্দয়ের রাগ যেন তরতর করে বাড়ছে। তবে সে আর একটা কথাও বলল না। সোজা বসার ঘর থেকে প্রস্থান করলো। সে বুঝে গেছে এদের সাথে সারাক্ষণ কথা বললেও কোনো লাভ হবে না। এই সন্ধ্যা রাতে তুমুল বর্ষণে ভিজে যুবথুবু হয়ে অবনীন্দ্র বাড়ি ফিরলো। ঘরে ঢুকতে তাপসী দাস একই এক প্রশ্ন শুরু করলেন, বৃষ্টিতে ভিজলে কেন বাবা? একটু কোথায় আশ্রয় নিতে পারতি, বৃষ্টি কমলে ফিরতি। আর ফিরেছিস যখন এত দেরি করলি কেন? দেখছো তো পুরো ভিজে গেলাম, আগে ভেজা কাপড় ছাড়ি, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি মা।
এই কথা বলে অবনীন্দ্র নিজের ঘরের দিকে অগ্রসর হলো। একটু পর অরুণিমা তার ছেলেকে কোলে নিয়ে বসার ঘরে এলো। তখনই অবনীন্দ্র নতুন পোশাক পরিধান করে বসার ঘরে উপস্থিত হলো। বাবুন অনেকক্ষণ পর তার মামাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়লো। অবনীন্দ্র বাবুনকে কোলে নিয়ে অরুণিমার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? অরুণিমা বলল, শরীরটা নাকি একটু খারাপ লাগছে। ডাক্তার ডাকতে হবে? আরে না, তেমন কিছু নয়, হালকা একটু মাথা ধরেছে বললো। ঠিক হয়ে যাবে, মা পিঠা বানাচ্ছে, চলো যাই। বেলি নিজের ঘরে শুয়ে আছে। ঘরে এক কোণে একটা প্রদীপ জ্বলছে। বাইরে এখনো বৃষ্টি থামার নামই নেই। বোধহয় আজ সারা রাত্রিও থামবে না। নীরবী বণিক বেলির ঘরে এসে বিছানায় বসলেন। আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এত দেরি করে ফিরলি যে? নিশ্চয়ই মধু হওয়া অরণ্যের ধারে গিয়েছিলি। তাহলে ফিরলি কিভাবে? ওপারে নৌকা ছিল। নীরব বণিকের চিন্তারত কণ্ঠের বিপরীতে বেলি সত্যটা বলবে নাকি চেপে যাবে বুঝতে পারছে না। একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল সত্যটাই বলবে। এখানে তো গোপন করার মতো কোনো কথাই নেই। বেলি উঠে বসলো, মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, ওখানে নৌকা ছিল, কিন্তু মাঝে ছিল না মা। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম আজ বোধহয় সহজে বাড়ি ফিরতে পারবো না, কিন্তু পর মুহূর্তে স্কুলের নতুন মাস্টার মশাইকে দেখলাম। উনি নাকি নিজে নৌকা চালিয়ে ঘুরতে গেলেন, কিন্তু উনি পৌঁছে দিলেন আমাকে। নীরবী বণিক বাকিটা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন, কিন্তু আবার দুই হাত তুলে ঠাকুরের নিকট কৃতজ্ঞতা জানালেন। মেয়েটা যে সুস্থভাবে বাড়ি ফিরে এলো এই ঢের। এখন চল খেয়ে নে, দুপুরের পর থেকে তো পেটে কিছু পড়েনি, একেবারে খেয়ে তারপর ঘুমাবি। নীরবী বণিকের কথাই বেলি আর উচ্চবাচ্য করলো না। মায়ের সাথে হেসেলের পথ ধরলো। তাপসী দাস গরম গরম তেলের পিঠা বানাচ্ছে। অবনীন্দ্র, অরুণিমা আর বাবুন গরমা গরম পিঠা খেতে ব্যস্ত। একটু পরে বিজু দাসও এসে পিঠা খাওয়ায় যোগ দিলেন। তাপসী দাস তখন ছেলেকে উদ্দেশ্য করেই বললেন, তুই না আমাকে কি যেন বলবি দেরি করে ফেরা নিয়ে, এখন বল। কি আর বলবো, বৃষ্টির কারণে ফিরতে দেরি হলো, এই তো। এতে আবার বলার কি আছে মা? হিজল পারে গিয়েছিলি? বিজু দাসের কথায় অবনীন্দ্র ঘাড় নেড়ে সাই জানালো। হুট করে অবনীন্দ্র কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্র তাকে যেন নতুন কিছু আভাস দিচ্ছে, কিন্তু অবনীন্দ্র ঠিক ধরতে পারছে না ব্যাপারটা। পরদিন অপরাহ্ন বেলা বেলির একমাত্র পিসি অতসী বণিক অনেকদিন পর বাবার বাড়িতে এলেন। একমাত্র ভাইয়ের মেয়েকে দেখতে আসবে, তাই তিনি সেই ভোরবেলা ভিসুবা গ্রাম থেকে রওনা দিলেন। অতসী বণিকের স্বামী বিহল বণিকও এসেছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করে সংসারী হয়ে গেল। নীরবী বণিক একমাত্র ননাস ও তার বরকে আপ্যায়ন ভীষণ ব্যস্ত। অতসী বণিক আসার পর থেকে বারবার বলে চলেছেন তিনি যখন এসেছেন তখন একেবারে বেলির বিয়ের পর্ব শেষ করেই তবে শ্বশুরালয় ফিরবেন। আর মনোরমা বণিক মেয়ের কথা শুধু সাই জানাচ্ছেন। নীরবী আর অপরূপার মুখে বেলির বিয়ের প্রসঙ্গে কোনো শব্দ শোনা যাচ্ছে না। এইদিকে ছোট নিহি আসার পর থেকে বিহল বণিকের কোলে চড়ে আছেন। বিহল বণিক আসার পর নিহিদের জন্য অনেক খেলনা নিয়ে এসেছেন, এর জন্যই তো এত ভাব। অশোক বণিক তার নির্দয় সন্ধ্যা রাতে বাড়িতে প্রবেশ করলো। বাবা ছেলে মিলে সেই প্রভাতের শহরে গিয়েছিল ব্যবসার কাছে, বিভিন্ন ফসল, সবজি ও মশলা নিয়ে। অশোক বণিক প্রভাত বেলায় একখানি আমন্ত্রণ পত্র লিখে চিরকি গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। আগামীকাল অপরাহ্নের বেলিকে দেখতে আসার কথা জানিয়ে তিনি পত্র পাঠালেন। বণিক বাড়িতে প্রবেশ করেই ভগ্নিপতি বিহল বণিকের সাথে খুশগল্পে ব্যস্ত হয়ে পড়লেন। নির্দয়ের এইসব কিছুই ভালো লাগছে না। সে পিসি আর পিসে মশাইয়ের প্রণাম সেরে নিজের ঘরে চলে গেল। নীরবী বণিক আর অপরূপা আজকের সাথে সাথে আগামীকাল অনাগত অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন তোড়জোড়ে ব্যস্ত। বেলির নিজের ঘরে গতকাল সন্ধ্যা রাতে বাড়িতে প্রবেশের পর সে আর বের হয়নি, এমনকি দরকার ছাড়া নিজের ঘর থেকেও বের হচ্ছে না। সারাক্ষণ নিজের ঘরে বসে নির্বিকার ভাবে চোখের অশ্রু বিসর্জন মাত্র সে। এর মাঝেও বেলির মাস্টার মশাইয়ের কথা মনে পড়ছে। তার হুট করে মনে হলো সেদিন বৃষ্টিতে ভেজার সময় যে পুরুষের অবয়ব দেখে সে থমকে গিয়েছিল, সে আর কেউ নয়, মাস্টার মশাই।
কারণ সেদিনের পুরুষ অবয়বের সাথে গতকালের মাস্টারমশাইয়ের অবয়ব সম্পূর্ণ মিল। এই কথা স্মরণে আসতে বিলি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে কাঠের বাক্সটি নিয়ে এলো। 3টি চিরকুট আবারও সূক্ষ্মভাবে দেখছে। সেদিন বৃষ্টিতে ভেজা নিয়ে যে চিরকুটটা লেখা, বিলি সেটা হাতে নিয়ে বসে রইল। আরো একবার সেই চিরকুটটা পড়ল। বিলি কিয়ৎক্ষণ যাবৎ চিরকুটটা দেখে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর নিজের মনেই বলল, সেদিন একমাত্র ওই পুরুষটা আমাকে উঠোনে দেখেছিল, তাহলে ওই চিরকুটটা নিশ্চয়ই তার লেখা। কিন্তু উনি যদি মাস্টার মশাই হন তাহলে কিভাবে সম্ভব? উনি কেন আমাকে নিয়ে লিখবেন? আর সব থেকে বড় কথা, গতকাল ওনার আচরণও স্বাভাবিক ছিল, তাহলে এসব? বেলি আর ভাবতে পারছে না, তার মস্তিষ্ক জানোয়ার কিছু নিতে পারছে না। পরদিন প্রাতঃবেলায় দিনী বেলিদের বাড়িতে এলো। এসে বেলির ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, তোর দেখা নাই কেন? বের হস না? কাকু বকেন নাকি? বিনির একসাথে এত প্রশ্নে বেলির কোনো হেলদোল নেই। সে উদাস নয়নে জানালার বাইরের দিকে গাঢ় নীলচে অম্বরের দিকে চেয়ে আছে। বিনি আবার বলে উঠল, শুনলাম আজ নাকি তোকে দেখতে আসবে, আবার বিয়ের তারিখও নাকি পড়বে। সত্যি? তুই তো আমাকে কিছু বললি না বেলি। বিনির কণ্ঠে মন খারাপের রেশ বুঝে বেলি এবার ওর দিকে তাকালো। আমি নিজেও কিছু জানতাম না রে, তোকে আবার কখন বলবো? শুনলাম পাত্রের বয়স নাকি অনেক বেশি, আগেও নাকি একটা বিয়ে হয়েছিল, এটা সত্যি? বেলি এবার কেঁদে উঠল। ছোটবেলা থেকে বেলি চঞ্চল, কিন্তু কথায় কথায় কাঁদার মতো মেয়ে নয়। বেলি বোধহয় কখনো বেলিকে এমন কান্নারত অবস্থায় দেখেনি। সে কি বলে নিজের সইকে সান্ত্বনা দেবে সেটাও বুঝতে পারছে না। সময় মধ্যাহ্নের কিছুটা পর বণিক বাড়িতে নতুন অতিথিদের আগমন ঘটল। চেরকি গ্রামের অমূল্য বণিক, সাথে তার ছেলে নৃপেন বণিক এবং নৃপেনের জ্যাঠা কাকা মামারা এসেছেন। অশোক বণিক, বিহল বণিক আর নির্দয় অতিথিদের অভ্যর্থনায় ব্যস্ত। মিহিরকান্ত বণিক বসার ঘরে বসে আছেন। অশোক বণিক চান বিয়ের পাকা কথাটা আজই সেরে ফেলতে, এই জন্যই তিনি একটু চিন্তিত বটে। বাড়ির গৃহিণীর সবাই বিভিন্ন রকম খাবারের পদ সাজিয়ে অতিথিদের সামনে হাজির করেছেন। অশোক বণিক পাত্রের বাবা অমূল্য বণিকের সাথে বিভিন্ন কুশলদানে বিনিময় করছেন। তবে তিনি একটা জিনিস লক্ষ্য করেছেন, অতিথিদের সবার মুখে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বসার ঘরে এক বিরাট বৈঠক বসেছে। বললে ভুল হবে না। অমূল্য বণিক একটু ইতস্তত ভাব করে বললেন, আমরা আসার পথে শুনলাম আপনাদের মেয়ের সাথে নাকি গ্রামের একজন মাস্টার মশাইয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। অমূল্য বণিকের আকস্মিক বার্তায় বসার ঘরে যেন বজ্রপাত হলো। সকলের চোখ মুখের অবস্থা এখন তেমনই। নীরবী বণিক, মনোরমা বণিক, অতসী আর অপরূপা হেসিলের ঘর থেকে সবটা শুনেছেন। তারাও অবাক। ইতিমধ্যেই বেলির পিসি অতসী বণিক নানা কটু কথা বলা শুরু করেছেন। বেলির মা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারল না। অশোক বণিক বললেন, আপনারা বোধহয় ভুল শুনেছেন, আমার মেয়ের এমন সম্পর্ক নেই। আমরা আপনাদের গ্রামে পা রাখার সাথে সাথে এই খবর পেয়েছি অশোক মশাই। নেহাত অত দূর থেকে এলাম, যদি আরো আগে খবরটা পেতাম তাহলে নিশ্চয়ই আমরা আজ আপনার বাড়িতে আসতাম না। পাত্রের জ্যাঠা উক্ত কথাটি বলে অশোক বণিকের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছেন। তিনি আবার বললেন, ধনী বাবার একমাত্র মেয়ে, তাই বোধ হয় শিকল ছেড়ে দিয়েছেন, তাই না মশাই? যতই হোক মেয়ে মানুষ সবসময় চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে হয়। সেরসেন তো উড়েছে, সমাজের নিয়মে এটা। আবার একটা কথাও শোনা যাচ্ছে, আপনাদের মেয়ে নাকি গত সন্ধ্যারাতে সেই মাস্টার মশাইয়ের সাথে নাকি নদী বিলাসে গিয়েছিল। এখন আপনারা কিছু না জানার ভান করছেন, তাই না? বোনের নামে এত কিছু শুনে নির্দয় চোখ মুখ কঠোর হয়ে গেল। আকস্মিক সে তার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলেই ফেললো, থামুন আপনারা, তখন থেকে আমার বোনের নামে আজে বাজে যত কথা বলেই চলেছেন, আমাদের তো কিছু বলার সুযোগ দিবেন নাকি? তোমরা আবার কি বলবে বাবা? তোমাদের মেয়ের কুকীর্তি ঢাকার জন্য অজুহাত খুঁজবে, এই আর কি। আসলে আমাদেরই ভুল ছিল, ভালো মতন খোঁজ খবর না নিয়ে এখানে আসা। এই কথা বলে পাত্রপক্ষরা সবাই উঠতে উদ্যত হলেন। অশোক বণিক আর মিহিরকান্ত বণিক সবাইকে অনুরোধ করছেন যাতে মেয়েটাকে একবার হলেও দেখে যাই। ওনারা কারো কোনো কথা শুনলেন না।
সবাই একে একে চলে গেলেন। খাবারের পদগুলি অতি অবহেলায় চৌকির ওপর পড়ে আছে। নির্দায় এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মনোরমা বণিক আর নীরবী বণিক। হেসেলের দেওয়ালে দাঁড়িয়ে শাড়ির আঁচল চেপে কাঁদছেন। অপরূপার চোখেও পানি। শুধু অতসী বণিক নিজের ভাইয়ের বউকে বিভিন্ন কটু কথা বলে চলেছেন। তার ধারণা নীরবী মেয়েকে মানুষ করতে পারেনি। অবনীন্দ্র স্কুলের পড়াশোনা শেষ করে বাড়ি মুখো হাঁটছিলেন। পথে মাকুন্দা গ্রামের এক লোক অবনীন্দ্রকে দেখে জিজ্ঞেস করলেন, মাস্টার মশাই কেমন আছেন? ভালো আছি কাকা, আপনি কেমন আছেন? ভালো বাবা। তা শুনলাম বণিক বাড়ির মেয়ের সাথে নাকি তোমার সম্পর্ক আছে, কথাখানা কি সত্যি বাবা? অচেনা লোকের মুখে এমন একটা কথা শুনি অবনীন্দ্র কিংকর্তব্য বিমূঢ়। কি বলছেন কাকা, কোথা থেকে শুনলেন? অবনীন্দ্রের হতবিহুল অবস্থা দেখে লোকটাকে যেন মজা পেল। সে আর একটু রসিয়ে অনেক থেকে শোনা কথাগুলো বলা শুরু করলো। আজ তো বণিক বাড়ির মেয়েরে দেখতে আসার কথা ছিল, দেখতে আসছিল, কিন্তু ছেলের পক্ষরা নাকি বললো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে। গ্রামের মানুষদের থেকে ওনারা শুনেছেন। আবার শুনলাম তোমরা নাকি গতকাল বৃষ্টির মধ্যে একসাথে নদীতে ঘুরতে গিয়েছিলা। অবনীন্দ্র এইবার ভীষণ ভাবে ধাক্কা খেলো। সেই এখন এই লোকটাকে কি বলবে তাও বুঝতে পারছে না। তবে লোকটা আর তার উত্তরের জন্য দাঁড়ালো না। অবনীন্দ্র একটুক্ষণ দাঁড়িয়ে আবারও হাঁটা শুরু করলো। তবে সে এখন তার নিজের মধ্যে নেই। সে বুঝতে পারছে অঘটন যা ঘটার ঘটে গেছে। এমন অজপাড়া গায়ের অবুঝদার মানুষগুলো তিলকে তাল বানিয়ে ফেলেছে। সে নিজের জন্য চিন্তা করছে না, তার সব চিন্তা গিয়ে পড়লো বণিক কন্যার ওপর। নিজের ঘরে সাজসজ্জা সেরে বেলি অপেক্ষা করছিল, কিন্তু পাত্রপক্ষের সামনে আর তারা যাওয়া হলো না। বসার ঘরে এত এত শোরগোল বেলির কর্ণগহ্বরে ঠিকই পৌঁছেছে। তখন থেকে সে ভয়ে আড়ষ্ট। শব্দহীন কান্নার অশ্রু হয়ে নির্গত হচ্ছে। এত মিথ্যে অপবাদ নেওয়া ক্ষমতা যে বেলির নেই। কিছুক্ষণ পর অপরূপা বেলির ঘরে প্রবেশ করে। তৎক্ষণাৎ দৌড় আটকে দিলে বেলিকে বলল, ওনারা কি বলে গেল এইসব? সবটা সত্যি? সবটা মিথ্যে বৌদিদি, সবটা। বেলি আর কিছু বলতে পারল না। বসার ঘর থেকে অশোক বণিকের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, দর্শনা এক্ষুনি আমার সামনে উপস্থিত হও, এক মুহূর্ত বিলম্ব নয়। বাবার কথায় বেলি ভয়ে ভয়ে নিজের বৌদির প্রাণে চাইল। অপরূপা চোখ দিয়ে বুঝালেন সে অসহায়, বেলিকে এখন যেতেই হবে। চলো ননদিনী, বিলম্ব হলে বাবা আরো রেগে যাবেন। ভয় পাবে না, সত্যটা বলবে। বেলির দিকে তাকাতেই অপরূপার কেমন যেন কষ্ট হচ্ছিল। এই বাড়িতে আসার পর থেকে বেলির দুষ্টুমি, চঞ্চলতার মিশুক ভাব দেখে সে যেন মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। এই যে দিনের মধ্যে কতবার বৌদির করে ডেকে ডেকে বাড়ি মাথায় তুলে, এই মায়াটাকে নেহাত কম। এই জন্যই তো বেলির বিয়ের কথা ওঠার পর থেকে অপরূপার মনটাও ভালো নেই। অপরূপার কথায় বেলির ভয় যেন ওরা জেগে বসলো। বসা থেকে উঠে দাঁড়ালো। মনে হচ্ছিল পা স্লথ হয়ে আছে, পুরো শরীরের কাঁপুনি সুস্পষ্ট। অপরূপা বেলিকে ধরে বসার ঘরে পথ ধরল। বসার ঘরে একটা থমথমের অবস্থা বিরাজমান। কারো মুখে কোনো রা নেই। নীরবী বণিক এক কোণে দাঁড়িয়ে এখন নিঃশব্দে কেঁদে চলেছেন। অপরূপা বেলিকে নিয়ে এসে মাত্র বসার ঘরে উপস্থিত হলো। তখনই অশোক বণিকের অগ্নিঝরা দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন, পারলে এখনই যেন মেয়েকে ভস্ম করে দেন। তো নিজের কানে শুনলে, এবার আমি নিজের কানে তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। বেলি ভয়ে লজ্জায় কুণ্ঠিত, কি বলবে কি করবে যেন মস্তিষ্কে কিছুই ধরা দিচ্ছে না। সত্যটা বললেও কি বাবা বিশ্বাস করবেন? এই উদ্বেগ তার মনের অস্থিরতা শতগুণ বাড়িয়ে দিচ্ছে। সবটা ভুল বাবা, সবটা বিশ্বাস করুন। তবে গত সন্ধ্যা রাতে ঘটনা কি মিথ্যা? আমি সত্যি অরণ্যে গিয়েছিলাম বাবা, তবে অমন আকাশ খারাপ হবে আর অন্ধকার হবে আমি তা ভাবতে পারিনি। কোনো নৌকা কিংবা মাঝিও ছিল না, তাই মাস্টার মশাইয়ের সাথে ফিরেছিলাম। তবে বাবা, আমি এর আগে কোনো দিন ওনার সাথে কথা বলিনি, বিশ্বাস করুন বাবা। কি হয় তুমি আমাকে বিশ্বাসের কথা বলছো? আর নাই জানলাম তোমার সব কথা সত্য, কিন্তু তুমি গ্রামের মানুষকে বিশ্বাস করাতে পারবে? আশেপাশের সব গ্রামে তোমার কথা ছড়িয়ে পড়েছে, বুঝতে পারছো তুমি? তোমার তো এখন মনে হয় তোমার বিয়েটাও বোধহয় দিতে পারবে। আই বুড়ো করে ঘরে রাখতে হবে। আপনি সব কি কথা বলছেন?
আমি জানি আমার মেয়ে কোনো ভুল কথা বলছে না। এই সমাজ আর সমাজের মানুষ আমার মেয়ের গায়ে কলঙ্ক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আপনি সেই সমাজের পক্ষ নিয়ে নিজের মেয়েকে এমনভাবে কথা শোনাচ্ছেন। বুঝে শুনে কথা বলো নীরবী, আমি যা বলছি তার মধ্যে একটাও শব্দ মিথ্যা নয়। বাবার কথা শুনে নির্দয় যেন হতবাক। সে বলল, আপনি কার সাথে বেলির বিয়ে দিতে চাইলেন বাবা? একটা মেরুদণ্ডহীন পুরুষ মানুষের সাথে? কিছুক্ষণ আগে সবাই যে এত কথা বলা বলি করছিল, আপনি সেই পুরুষটার মুখ থেকে একটা শব্দ শুনেছেন? আমার তো মনে হচ্ছিল সে একটা কলের পুতুল। ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে। তাহলে তোমার বোনকে তুমি কিভাবে বিয়ে দিবে তাও? আমি আর এসবের মাঝে। এই কথা বলেই তৎক্ষণাৎ প্রস্থান করলেন অশোক বণিক। বেলিও কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে অগ্রসর হলো। অতসী বণিক এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। এবার তিনি মনোরমা বণিককে উদ্দেশ্য করেই বললেন, আমি আজই ফিরে যাচ্ছি মা, তোমাদের এত রং তামাশার মধ্যে আমি নেই। বিলির বিয়ে যদি কখনো ঠিক হয় তো অশোককে বলিও যেন একখানা পত্র পাঠিয়ে দেয়। মনোরমা বণিকও অনেকটা ভেঙে পড়েছেন, যার দরুন মেয়ের কথাই প্রতি উত্তর করলেন না। প্রকৃতির বুকে গোধূলির ছায়া নেমেছে। গোধূলির অম্বরে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে নিজের নীড়ে ফেরাই মত্ত। কর্মব্যস্ত মানুষরাও নিজের কর্মের পরিসমাপ্তি শেষে ঘরে ফেরার উদ্যত। তবে অবনীন্দ্র আজ এখনো বাড়িমুখ হয়নি। মোহনা গ্রামের বিশালাকার পুকুর পাড়ে আনমনা হয়ে বসে আছে সে। সূর্য দিগন্ত কোণে বিদায় নিচ্ছে। শেষ মুহূর্তে লালচে আভা অবনীন্দ্রের দুই চোখে যেন ভ্রম তৈরি করেছে। তার উদাস নয়নে সেদিনের সপ্তদশী কন্যার মুখবায়ু যেন ভেসে বেড়াচ্ছে। তার এলোমেলো চলন আকস্মিক ভয় পাওয়ার অবনীন্দ্রের মনকে যেন উদ্বেগ করে তুলেছে। অবনীন্দ্র আনমনা হয়ে আপন মনেই বলে উঠল, তুমি সেদিন যতই ভয় না পাওয়ার চেষ্টা করে থেকেছ, আমি কিন্তু প্রথম থেকেই তোমায় ভয় পাওয়া ধরে ফেলেছি দর্শনা বণিক। অবনীন্দ্র ভাবলো, মিথ্যে হোক আর চাই হোক, তার জন্যই যখন বেলির আজ এই করুণ অবস্থা, তাহলে এই অবস্থা থেকে বেলিকে রক্ষা করার দায়িত্বটা তার নিশ্চয়ই। বেলির বর্তমান পরিস্থিতি নিয়ে অবনীন্দ্র উদ্বিগ্ন। সে বুঝতে পারে একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। অবনীন্দ্র পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালো। ততক্ষণে চারিদিকে অন্ধকার ঝেপে বসেছে। পুকুর আর বড় বড় মাঠের চারপাশে সরু মাটির রাস্তা দিয়ে অবনীন্দ্র হাঁটছে। দুই পাশে সারি সারি কত গাছপালা, গাছের ডালে কত পাখির আনাগোনা। পাখিদের মিষ্টি মধুর গুঞ্জন অবনীন্দ্রের কর্ণকুহুরে সুখ সুখ হয়ে ধরা দিচ্ছে। এই মুহূর্তে তার মনটা যেন একটু হালকা হলো। প্রকৃতির অনিন্দ্র সুন্দর এই রূপ অবলোকন করতে করতে অবনীন্দ্র বাড়ির দৌড়ে পা রাখলো। বাড়িতে পা রাখতে তাপসী দাস ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন। এসব কি শুনছি বাপ? আশেপাশে সব গা তো রটে গেল। তোর নাকি মাকুন্দা গ্রামের বণিক কন্যার সাথে সম্পর্ক আছে। মেয়েটাকে সবাই কত কি বলছে। তোমাকে কে বলেছে এসব? আজ তো মাকুন্দা গ্রামের হাটবার, ভুলে গেলি? তোর বাবা ওখানে গিয়েই সব শুনে এলো। গ্রামের মানুষ মিথ্যে রটাচ্ছে মা, ওদের কাজই ছোট কিছুকে বড় করে উপস্থাপন করা। মা ছেলের কথার মাঝে বিজু দাস এবং অরুণিমাও বাইরে এলো। অরুণিমা বলল, আমার মনে হয় ওই মেয়েকে তোমায় বিয়ে করতে হবে, না হলে মেয়েটা সমাজের মানুষের কটু কথার তলায় চাপা পড়ে যাবে। জাতপাতের ব্যবধান ভুলে গেলি নাকি রে? ওরা বণিক আর আমরা দাস। আমার ছেলে যতই পড়ালেখা জানা হোক কিংবা বিলেত থেকে পড়ে আসা মাস্টার হোক, জাতের দিকে তাকিয়ে ওদের মেয়েকে কখনো আমাদের ঘরে দিবে না। দরকার হলে মেয়েকে চিরজীবন ঘরে রেখে দেবে, তাও তো দিবে না। বিজু দাসের কথায় অবনীন্দ্রের মন কেমন যেন বিচলিত হয়ে উঠল। এটাই তো সূত্র। সে আর এক মুহূর্তে বাইরে না দাঁড়িয়ে নিজের ঘরে চলল। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। এক পক্ষ আগে প্রকৃতি থেকে বসন্ত পুরোদমে বিদায় নিয়েছে। বণিক বাড়ির অবস্থা এখনো স্বাভাবিক হয়নি, সর্বদা থমথমে অবস্থায় বিরাজমান। সেই সাথে বণিক বাড়ির মানুষগুলোর ওপর সমাজস্য মানুষদের নানান কটু কথাও থামেনি। অবশ্য সমাজটা এমনই,
মেয়েদের সামান্য খুঁতো বড় করে দেখা হয়, দোষ না করলেও মেয়েদেরকে দোষী বানানো হয়, আর পুরো মেয়ে জাতীয় তখন সেই বিপদগ্রস্ত মেয়েটার বিরুদ্ধেই কথা বলে। অর্থাৎ মেয়েরাও মেয়েদের বোঝার চেষ্টা করে না। আর রইল পুরুষ জাতি, তারা তো সর্বদা মাথা উঁচু করে বাঁচার জন্য পৃথিবীতে এসেছে, তাদের খুঁত কিংবা দোষ কোনোটাই ধরা দেয় না। যেমনটা অমরেন্দ্রের ক্ষেত্রে বলা বাহুল্য। ঘটনাটা ঘটার এক পক্ষ সময় অতিক্রম হওয়ার সাথে সাথে অমরেন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষের কথাবার্তা সব বন্ধ হয়ে গেল, কিন্তু বেলিকে নিয়ে বিভিন্ন কটু কথা যেন দিনকে দিন বাড়ছে। এর মধ্যে অশোক বণিক মেয়ের বিয়ের জন্য চেষ্টা কমতি রাখছে না, কিন্তু সবার এক এক কথা, তাদের মেয়ে চরিত্রহীনা, বিয়ের আগে পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত, আর এমন মেয়েকে কিছুতেই ঘরের বউ করা যাবে না। নির্দয় বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে, তবে সবার মুখে একই কথা, নীরবী বণিক যেন একেবারেই ভেঙে পড়েছেন। এইদিকে মনোরমা বণিকের অবস্থা তেমন ভালো নয়, একমাত্র নাতনির চিন্তায় তিনি প্রায় শয্যাশায়ী। অপূর্বা বাড়ির সবাইকে সামলাতে ব্যস্ত, আর রইল বেলি, সে সারাক্ষণ নিজের ঘরে শুয়ে নয়তো বসে সময় কাটায়, কারোর সাথে কথা বলে না, সব সময় নীরবতা ওকে যেন আঁকড়ে রাখে। খাওয়া দাওয়ারও নিয়ম উঠে গেছে, বাড়ি থেকে বের হতে পারে না, নিজের শরীরের সাথেও দেখা হয় না, আগের মতো পত্রও লিখে না, এমনকি তার প্রিয় উপন্যাসের পাতাগুলো ছুঁয়েও দেখে না, সেগুলো ভীষণ অবহেলায় পড়ে রইল। বেলির রূপ লাবণ্যের কথাই যেন হারিয়ে গেছে। নীরবী বণিক আর অপরূপা বেলিকে সহজ করার চেষ্টা করে, তবে তাদের চেষ্টা ওই চেষ্টাটুকু পর্যন্তই। বোনের এই অবস্থা নির্দয়ের আর সহ্য হচ্ছে না। অনেক ভেবে চিন্তে সে ঠিক করলো অবনীন্দ্রকে একখানা পত্র লিখবে। যেই ভাবা সেই কাজ, একটা কাগজ আর কলম নিয়ে সে পত্রখানা লেখা আরম্ভ করলো। গ্যাসের অকস্মাৎ তাপপ্রবাহের চারিদিকে উত্তপ্ত, উত্তাপের দারুণ জনজীবন যেন অতিষ্ঠ, তাও কারো কথাও বিশ্রাম নেওয়ার তাগিদ নেই। গায়ের মানুষগুলো সব সময়কার মতন নিজেদের কর্মে লিপ্ত। কর্ম বন্ধ হলে যে অন্য জুটাও বন্ধ হয়ে যাবে। সময়টা 3:26। অবনীন্দ্র কদমতলায় দাঁড়িয়ে আছে। সে নজর ঘুরিয়ে আশেপাশের কৃষি জমিগুলো দেখছে, যেখানে খড় রৌদ্রে এখনো কৃষকরা চাষবাসের কাজ করে যাচ্ছে। অবনীন্দ্র স্কুলের ক্লাস শেষে যখন বের হবে, তখনই পিয়ন তার হাতে একটা খাম দিল। খামের ওপর পত্রদাতার নামের জায়গায় নির্দয় বণিক লেখা, অথচ অবনীন্দ্র একটু বিস্মিত হয়নি। সে যেন জানতো এমন একটা পত্র তার উদ্দেশ্যে আসবে। অবনীন্দ্র খাম খুলে দেখে ছোট্ট একখানা কাগজের গুটি কয়েক লাইন লেখা। লেখাগুলো ঠিক এমন: অবনীন্দ্র, আজ বিশেষ প্রয়োজনে তোমাকে স্মরণ করতে হলো। আমি তোমার সাক্ষ্য প্রার্থী, যেটা আজই। স্কুল ছুটি শেষে স্কুলের সামনের রাস্তার কদমতলায় থেকো, আমি আসবো, কিছু জরুরি কথা আছে। একটু পরে নির্দয়কে আসতে দেখা গেল। দুজনে কুশলী বিনিময় শেষে অবনীন্দ্র বলল, আপনার বিশেষ তরফের কারণ বোধহয় আমার জানা, নির্দয় সাহেব। তুমি একজন বিচক্ষণ মানুষ, তাই আমি নিজের মুখে কিছু বলার আগেই তোমার সেটা বুঝে ফেলার স্বাভাবিক। তাহলে সরাসরি আসল কথাটাই বলি। আমার বোনের অবস্থা, গ্রামের মানুষদের বিভিন্ন কথাবার্তা সবাই নিশ্চয়ই তোমার অবগত। আমি আর নিতে পারছি না এইসব। এই সমাজের জাতপাতের গোড়ামির তলায় আমার বোনটা পিষ্ট হয়ে যাচ্ছে। অবনীন্দ্র, এই সমাজ আর সমস্ত মানুষগুলো অশিক্ষিত কিংবা শিক্ষিত, যাই হোক, এদের মানসিক বিকাশ কদাচিত হবে না। তোমার আর আমার মতো এরা সহজভাবে ভাবতে পারে না। অবশ্য ওদের দোষ দিয়ে কি হবে? আমার বাবাই তো এসব অন্ধবিশ্বাসী। দেখুন নির্দয় সাহেব, আমি ছোটবেলা থেকেই এসব জাত অজাত মানি না। আমি সনাতন, এটাই আমার আসল পরিচয়। এবার আমি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, সেও তো সনাতন হলেই হবে, তাই না? কিন্তু এই কথাটা আপনি কুসংস্কারের বিশ্বাসে কোনো সনাতনকে বোঝাতে পারবেন না। তাই বলছি, সমাজের কথায় নিজের কান দিবেন না। আপনি যেটাতে ভালো থাকবেন সেটাই নিশ্চয়ই আপনার করা উচিত। জীবন যেহেতু আপনার, তাই এর সাথে সংশ্লিষ্ট বিষয় তো আপনাকেই ভোগ করতে হবে, সেটা সুখ হোক আর দুঃখ। আজ বিপদে পড়ে দেখুন, সমাজের কেউ আপনার সংস্পর্শে বলেও আসবে না। আর ইনিয়ে বিনিয়ে কথা বলতে আমি ঠিক পারি না। তাই বলছি, আপনার পরিবারের সাথে সব ঠিকঠাক করে সিদ্ধান্ত আমায় জানাবেন। আমি সবকিছুতেই রাজি, আর আমার পরিবারও। আশা করি আমি কি বললাম আপনি তা বুঝেছেন। আপনি শুধু সঠিক সিদ্ধান্ত জানাবেন, বাকিটা আমার দায়িত্ব।
অবনীন্দ্রের কথায় নির্দয় যেন আশার প্রদীপ হাতে পেল। একটা স্বস্তির নিঃশ্বাস পেল। নির্দয় বাড়ির মুখ রওনা দিল। বিপরীত দিকে অবনীন্দ্র চলল। দুজনের পথ আলাদা হলেও চিন্তা যেন একই বিন্দুর মধ্যেখানে। দুজনের ভেতরটা ওদের জানান দিচ্ছে একটা ছোট্টখাটো ঝড়ের সম্মুখীন খুবই শীঘ্রই হতে হবে। নির্দয় বাড়ি ফিরে মা, ঠাকুরমা এবং অপরূপাকে সবটা খুলে বলল। সব শুনে মনোরমা বণিক একটা দীর্ঘ নিঃশ্বাস নির্গমন করে জানালেন, আমি চাই আমার নাতনিটা এই বিপদ থেকে উদ্ধার হোক। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা চিরতরে বন্ধ হোক। ছোট থেকে বিজুর ছেলেকে দেখে এসেছি, ও অনেক ভালো ছেলে। এবার তোর দাদু আর বাবাকে মানাতে হবে রে দাদু ভাই। তুমি চিন্তা করো না ঠাকুরমা, সবটা ঠিকঠাক হবে, শুধু একটু কষ্ট হবে এই যা। আর বাবাকে বোঝাতে পারলেই দাদুও বুঝে যাবে। নীরবী বণিক কোনো কথা বলছে না। তিনি কেমন কাঠের পুতুলের মতো নির্জীব হয়ে বসে আছেন। নির্দয় তার মাকে লক্ষ্য করলো। মায়ের দিকে তাকালো যে তার বুকটা ফেটে যায়। প্রতিদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে অশোক বণিক নিজের ঘরে বসে কিছুক্ষণ উপন্যাসের বই পড়েন। আজও খাবার খেয়ে যথারীতি উপন্যাসের বই পড়তে বসলেন। তখন নির্দয়ের প্রবেশ ঘটলো। কি ব্যাপার, আজ হঠাৎ অসময়ে আমার ঘরে? কেন বাবা, আমি কি আপনার ঘরে আসতে পারি না? তা কখন বললাম? এই সময় তো কখনো আসো না, আজ হঠাৎ এলে? কিছু জরুরি কথা ছিল, মনে হলো এটাই উপযুক্ত সময়। এত ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে বলে হলো। বাবার অনুমতি পেয়ে নির্দয় বিছানায় এক পাশে বসলো। আস্তে ধীরে অবনীন্দ্রের বলা কথাগুলো নিজের হয়ে বলে ফেললো। যতক্ষণ নির্দয় কথা বলছিল ততক্ষণ যাবৎ অশোক বণিক একটা কথাও বললে না। তার মুখোপায় দেখে মনে হচ্ছে নির্দয়ের কথা শোনার পর শত গাম্ভীর্যতা এসে বুঝি তার আদরে জেঁকে বসলো। বাবা, গ্রামের মানুষগুলোর কটু কথার বানে আমার বোনটা ধুকে ধুকে মরবে, তা কিন্তু আমি দেখতে পারবো না। এই যে আজ আপনি অন্য কোথাও বেলের বিয়ে দিতে পারছেন না, এর জন্য দায়ী কারা জানেন? সমাজের মানুষগুলোই দায়ী। তাহলে আপনি কেন ওই মানুষগুলোর জন্য নিজের মেয়েকে দোষারোপ করছেন? অবশ্য আপনি নিজেও জানেন বেলে নির্দোষ। নির্দয়ের কথা শুনে পর্যায়ে অশোক বণিকের চোখে যেন জল টলমল করতে উঠল। নেহাত ছেলে টের পাই, তাই অন্যদিকে তাকিয়ে রইল। ওইভাবে বললেন, তাহলে এখন কি করতে বল? আপনি বিজু কাকার উদ্দেশ্যে একখানা পত্র লিখে পাঠান বাবা। ঠিক আছে, সব না হয় মানলাম, কিন্তু এই জাতপাতের সংসারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সহজে তো এই বিয়ে হবে না। নির্দয়, কুসংস্কার দূর করার সময় এসে গেছে বাবা। আমাদের বেলিকে দিয়েই না হয় এই কুসংস্কার দূর করার পদক্ষেপ আরম্ভ হোক। বাবার সাথে কথা শেষ করে নির্দয় তাড়াহুড়ো করে বের হয়ে গেল। বাড়ির সবাইকে তো এত খুশির খবরটা দিতে হবে। যেই তারা বাবা রাজি। পরের দিন স্কুল ছুটির পরে অবনীন্দ্র মধুখাওয়া অরণ্যের দিকে চলল। অনেকদিন তার ওই দিকে যাওয়া হয়নি। এই খররৌদে দুর্গম পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে সে শৈশবের স্মৃতি রোমন্থনে ব্যাকুল। শৈশবের যখনই সুযোগ পেত তখনই মোহনা গ্রাম থেকে প্রায় 2 ক্রোশ পথ ছুটে এসে মধুখাওয়াতে আসত। এই অরণ্যই গাছপালা, পত্রপল্লব, বিভিন্ন নাম না জানা পাখি, নদী, নদীর পাড়ে হিজল ফুল তার কতই না আপন। কত দীর্ঘ সময় সে অরণ্যের ধারে কাটিয়েছে, সেই হিসেব বোধহয় কখনো পাওয়া যাবে না। নদীর পাড়ে প্রাচীন বট গাছের নিচে বসে কতবার যে আপন চিত্রে হারিয়ে গিয়েছিল অবনীন্দ্রের তাও অজানা। ভাবতে ভাবতে অবনীন্দ্র নদীর পাড়ে পৌঁছালো। অবনীন্দ্র নৌকায় উঠল। মাঝি নৌকা চালানো শুরু করলো। সূর্যের উত্তপ্ত কিরণ ঠেলে যেন দমকা হাওয়া এসে অবনীন্দ্রের শ্রান্ত শরীর মনে শীতলতা এনে দিচ্ছে। গাংচিল বগ নদীর এই ধার থেকেই ওই ধারে উড়ে বেড়াচ্ছে। অবনীন্দ্রের মনে হলো এমন রুদ্রময় বিকেল শান্ত টলমলে নদীর ওপর থেকে নৌকায় বসে শীতল বাতাসের সংস্পর্শে সে জীবনের আসল সৌন্দর্য উপভোগ করেছে। একসময় নৌকা অপর পারে এসে থামলো। অবনীন্দ্র নৌকা ছেড়ে হিজল গাছগুলোর সামনে গেল। হিজল গাছের বাসি ফুলগুলো এখনো সামনের নদীর শান্ত জলের উপর ভেসে বেড়াচ্ছে। কিছু ফুল আবার গাছের তলায়ও পড়ে আছে। ফুলগুলো থেকে সুন্দর মনোরম সুবাসও অবনীন্দ্রের নাসারন্ধ্রে প্রবেশ করছে। সে ভাবছে কত শত দীর্ঘ অপেক্ষার পর নিজের দেশে নিজের প্রিয় ফুলের সুবাস পাচ্ছে। অবনীন্দ্র ভাবলো যদি পারে তাহলে একদিন ভোরে এসে এই হিজল পাড় থেকে ঘুরে যাবে, কারণ এই ফুলগুলো প্রতি রাত্রে ফোটে, আবার ভোরেই ঝরে যায়। তাই হিজল ফুলের জন্য এলে
ভোরের আশায় আবশ্যক। কিছুক্ষণ পরে অবনীন্দ্র অরণ্যের একটু গভীরে প্রবেশ করলো। তার নজর পড়ল বড় অশ্বত্থ গাছে। হঠাৎ করে শৈশবের একটা ঘটনা তার কথা মনে পড়ল। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। দুপুরে খেয়ে অবনীন্দ্র লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা এই নদীর পাড়ে এলো। সব দিক ঘুরে ঘুরে সে অশ্বত্থ গাছটার নিচে বসে উদাস মুখে প্রকৃতির রূপে হারিয়ে গিয়েছিল। সেই সময় এমন উদাস মুখে বসে অবনীন্দ্র কোনো ভাবনায় ডুবেছিল তার এখন মনে পড়ে না। তারপর দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে গোধূলির আগমন ঘটল। অবনীন্দ্র তখনও একইভাবে বসেছিল। হঠাৎ কিছু মানুষের শোরগোল তার ধ্যান ছুটল। অরণ্য থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়েছিল। দেখলো সামনে তার বাবা দাঁড়িয়ে, পাশে আরো 2-3 জন মানুষ। সেদিন তাকে অনেক বকা শুনতে হয়েছিল, মাও বকেছিল। এভাবে না বলে কয়ে দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে থাকার দরুন মা বাবার চিন্তা ক্রমশ আকাশ ছুঁয়ে গিয়েছিল। অতঃপর বাবা মার কড়া শাসনের জেরে অবনীন্দ্র 1 সপ্তাহ বাড়ির বাইরে যেতে পারেনি। এখন এসব মনে পড়লে অবনীন্দ্রের কেন যেন হাসি পায়। চারিদিকে সন্ধ্যা নামছে। দীর্ঘ সময় প্রাকৃতির মাঝ থেকে আজ যেন অবনীন্দ্রের মনের তৃষ্ণা মিটল। ফুরফুরে শান্ত মনে শেষে বেলায় সে বাড়ি পথ ধরল। মধ্যাহ্নের ঝলমলে আকাশে যেন হুট করে মেঘেদের দল এসে ছুটাছুটি করছে। সূর্য রশ্মিকে পুরোপুরি আড়াল করে মেঘের দল পুরো ধরনের ওপর আধিপত্য বিস্তারের ব্যস্ত। এই আবহাওয়ার মধ্যেই অবনীন্দ্রের বাবা বিজু দাস জমিতে আবাদের কাজ করছেন। তখন পাশের মাঠে রাস্তা থেকে একটা সাইকেলের টুংটাং শব্দ শোনা যাচ্ছিল। বিজু দাস তাকিয়ে দেখেন সাইকেলে বসা লোকটা তাকেই ডাকছেন। তিনি হাতের কাজ ফেলে গিয়ে দেখেন লোকটা ডাকপিয়ন বিজু দাসের হাতে একটা পত্রের খাম দিয়ে আবার প্রস্থান করলেন। পত্রদাতার নাম দেখে ভীষণ অবাক হলেন বটে, তাই আবাদের কাজ পুরোপুরি রেখে তিনি বাড়ি মুখ রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তাপসী দাসকে হাঁক দিলেন। তাপসী দাস হেসেলের রান্না করছিলেন। স্বামীর ডাকে ছুটে এলেন। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অবনীন্দ্র বাড়িতে ছিল। বাবার কথা শুনে সেও এলো। বিজু দাস ছেলের হাতে পত্রখানা দিলেন। দেখতো, মনে হয় বণিক মশাই পত্র পাঠিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। ওরে শোনা তো দেখি কি লেখা। বাবার কথায় অবনীন্দ্র নির্বাক চিত্রে পত্রখানা খুলে পড়া আরম্ভ করলো। শ্রদ্ধেয় বিজু, আশা করি পরম আনন্দতময় সহিত ভালো আছো। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজ তোমাকে পত্র পাঠানো। আগে কখনো তোমার সাথে আমার মুখোমুখি কথা হয়নি। হয়তো ভিন্ন গ্রাম বলে তেমন সুযোগটা আসেনি। তবে খুব শীঘ্রই তোমার সাথে আমি দেখা করতে চাই। আমার একমাত্র মেয়ের ব্যাপারে। তোমার একমাত্র সুপুত্র অবনীন্দ্র দাস এর সাথে আমার একমাত্র কন্যা দর্শনা বণিকের বিবাহ সংক্রান্ত আলাপ। এই বিষয়ে যদি তোমার কিংবা তোমার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো সমস্যা না থাকে, তবে আগামীকাল অপরাহে আমার বাড়িতে তোমাদের আসার নিমন্ত্রণ রইল। আমি এবং আমার পরিবার তোমাদের অপেক্ষায় রইলাম। ইতি অশোক বণিক। পত্রের লেখাগুলো শোনার পর অবনীন্দ্রের মা বাবা যেন নির্বাক হয়ে গেলেন। অথচ অবনীন্দ্রের আদলে কোনো প্রক্রিয়া নেই। তাকে দেখলে মনে হয় যা কিছু ঘটছে কিংবা ঘটছে সবই তার নিকট স্বাভাবিক। তাপসী দাস ছেলের উদ্দেশ্যেই বললেন, হে রে বাবা, ওরা শেষমেশ বুঝি আমাদের মানে দাসদের কাছে এলো? এটা তো অসম্ভব, অন্তত ওদের কাছে। জগতে সবই সম্ভব মা। আর রইল জাতের ব্যবধান। এটা তো শুধু একটা ধার্মিক কুসংস্কার, অন্ধবিশ্বাস। আস্তে ধীরে সময় বদলের সাথে সাথে এই অন্ধবিশ্বাসও একদিন হিন্দু সমাজ থেকে উঠে যাবে। আমি ধরে নিলাম তোর আর বণিকের মেয়ের বিয়েটা হবে, কিন্তু গ্রামের মানুষগুলো কি এই বিয়ে মানবে? কত বড় একটা ঝামেলা হবে তুই বুঝতে পারছিস? গ্রামের মানুষের কি দরকার আমাদের বিয়ে মানা? তুমি মানবে, মা মানবে, বণিক পরিবার মানবে, বাকিরা তো কেউ নয়। তাহলে তাদের মানামানি কি আছে? আর রইল ঝামেলা। ওসবের চিন্তা তোমাদের করতে হবে না। মেয়েটার জন্য তো চিন্তা করতে পারো বাবা। ওর অবস্থাটা তো তোমাদের জানা, তাই না? মেয়েটার কথা ভাবলে আমারও যে কষ্ট হয়, কিন্তু আর কোনো কিন্তু নয় মা। সব কিন্তু প্রশ্ন মাটি চাপা দিয়ে দাও।
এই কথা বলে অবনীন্দ্র চলে যাচ্ছিল, আবার কিছু একটা মনে করে তার বাবা মায়ের সামনে এলো। অরুণিমাকে কিছুদিন আগে যে তার বর নিয়ে গেল, অবনীন্দ্র ভাবলো ভগ্নিপতিকে একটা পত্র পাঠানো দরকার, আগামীকাল যাতে সেও বণিক বাড়ি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে যথাসময়ে এই বাড়িতে আসতে পারে। বাবা মা, ভগ্নী আর ভগ্নিপতির কথা জানিয়ে অবনীন্দ্র পত্র লেখার জন্য ঘর মুখ প্রস্থান করলো। অমাবস্যার নিগড় রাত, বাইরে কোথাও এক ফোঁটা আলো নেই। বেলির ঘরে শুধুমাত্র একটা হারিকেনে টিমটিমে আলো জ্বলছে, যার ফলে পুরো ঘর প্রায় অন্ধকারে নিমজ্জিত। অমাবস্যা হওয়ায় আজকে আকাশে চাঁদও নেই, তবু বেলি একটা চেয়ারে বসে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে প্রচন্ড বাতাস, দমকা হাওয়া এসে ঘরের চার দেওয়ালে যেন বাড়ি খাচ্ছে। হাওয়ার বেগে বেলির শাড়ির আঁচল উঠছে, চুলগুলো এসে চোখে মুখে আছড়ে পড়ছে। ঠিক কতক্ষণ এইভাবে বেলি তাও জানে না। একটু পরে নীরবী বণিক হাতে খাবার নিয়ে ঘরে এলেন। এসে ঘরের জানালার কপাট বন্ধ করতে করতেই বললেন, আজ বোধহয় তুমুল ঝড় নামবে বেলি, বৈশাখের প্রথম ঝড়। পিছনের আম বাগান থেকে সব আম নির্ঘাত ঝরে পড়বে। মেয়ের সাথে বিভিন্ন কথা বলতে বলতে নীরবী বণিক মেয়েকে খাবার খাইয়ে দিলেন। বেলিও মায়ের প্রতিটি কথাই সাই জানিয়ে দিল। খাওয়ানোর শেষে নীরবী বণিক মেয়ের বিভিন্ন আদলের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েছিলেন। তারপর একটু ইতস্তত বেলিকে বললেন, আগামী অপরাহ্নে তোকে দেখতে আসবে বেলি। মায়ের কথায় বেলি কেমন করে যেন তাকালো। তার সেই চোখের ভাষায় কত আকুতি মিনতি। ভাবিস না এবার আর খারাপ কিছু হবে না, ঈশ্বর এবার আর খারাপ কিছু হতে দিবেনই না। এখন ঘুমিয়ে পড়, তুই নিশ্চিন্তে ঘুমা মা। তোর মা বাবা ভাই থাকতে তোর কোনো ক্ষতি হবে না। নীরবী বণিকের চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমাচ্ছে। মেয়ের সামনে মোটেও তিনি কান্না করতে চাইছেন না, তাই তাড়াহুড়ো করে বেলির ঘর থেকে বের হয়ে গেলেন। অমরেন্দ্রের পত্র পেয়ে পরের দিন মধ্যাহ্নের অরুণিমা তার স্বামী প্রবণের সাথে বাবার বাড়ি এসেছে। তার ছোট্ট ছেলে বাবুন অল্পদিনের ব্যবধানে আবারও মামার বাড়ির আসায় ভীষণ উচ্ছ্বাস। এইদিকে পাশের গ্রাম থেকে অবনীন্দ্রের দুই মামা কেশব ও লক্ষণও বোনের বাড়িতে হাজির। একমাত্র ভাগ্নের জন্য মেয়ে দেখতে যাবে, তারা না গেলে হয় নাকি। সবাই মিলে সব পরিকল্পনা শেষে খাবার খেতে বসলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়েই মাকুন্দা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। অবনীন্দ্র তার মা আর বোনকেও বারবার সাথে যাওয়ার জন্য বলাবলি করছে, কিন্তু তাপসী দাসের সেই এক কথা, মেয়ে মানুষ গেলে লোকে মন্দ বলবে। শেষে অবনীন্দ্র তার বাবা, ভগ্নিপতি আর দুই মামা মিলে মাকুন্দা গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করলো। অপরূপা বেলির গায়ে একটা সবুজ রঙা শাড়ি জড়িয়ে দিল। খুব নিপুণ ভাবে সে বেলিকে সাজিয়ে দিল। সাজানো শেষ হয়ে বলল, জানো না দিদি, আজ তোমাকে মাস্টার মশাই দেখতে আসছেন। অপরূপা কথাই বেলি যেন চমকে উঠল। গতকাল রাতেও তো তার মা কিছুই বলল না। বেলি অতি আশ্চর্য। বেলি তৈরি হওয়ার পরপরই অবনীন্দ্ররা বণিক বাড়ি পৌঁছে গেল। অশোক বণিক আপ্যায়ন কোনো ত্রুটি রাখছে না। এই মুহূর্তে অশোক বণিককে দেখলে কেউ বলবে না তিনিই একদিন জাতপাতের বৈষম্যের অঙ্গীকার ছিলেন। নির্দয় আজ ভীষণ খুশি, তার চাওয়া যে পূর্ণ হতে চলেছে। সেও অতিথির সমাদরের ব্যস্ত। এক পর্যায়ে নীরবী বণিক গিয়ে ছেলের বউকে বললেন বেলিকে যেন বসার ঘরে উপস্থিত করে। এত সব মানুষের মধ্যে ছোট্ট নিয়ে এঘর ওঘর ঘুরে ফিরে নাচছে, কারণ তার মা বলেছে এবার তার পিসিমণির বিয়ে হবেই। এই খুশিতে সে আত্মহারা। বেলি বসার ঘরে উপস্থিত করার এক পর্যায়ে অশোক বণিক বিজু দাসের উদ্দেশ্যে প্রশ্ন করল, বিজু, আমার মেয়েকে তোমাদের ঘরে নিতে আপত্তি নেই তো? আপত্তির তো প্রশ্নই ওঠে না মশাই। আপনার মেয়ে যদি আমার ঘরে আমার পুত্রবধূ হয়ে যায়, তাহলে সেটা আমার 7 জন্মের ভাগ্য। বিজু দাসের কথায় উপস্থিত সকল ব্যক্তি যেন আনন্দে পুলকিত হলো। এর মধ্যে বেলি একটি বারো মাথা তুলে অবনীন্দ্রকে দিকে চাইল না, আর না অবনীন্দ্র বেলির দিকে চাইল। বিভিন্ন কথাবার্তা শেষে মিহিরকান্ত বণিক বললেন, আমরা চাই আগামী সপ্তাহে বিয়েটা হয়ে যাক, আপনাদের আপত্তি আছে? সব শেষে এইবার অবনীন্দ্রের কণ্ঠস্বর ভেসে এলো,
অবনীন্দ্রের কণ্ঠস্বরে বেলির কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে বেলির মনে হলো এই মাস্টার মশাই তো গম্ভীর্যে ঘেরা। মনে হয় সমাজের চাপে এই বিয়ে করার সিদ্ধান্ত নিল। অবশেষে গুরুজনদের সিদ্ধান্তে আগামী জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে গোধূলি লগ্নে অবনীন্দ্র আর বেলির বিয়ের ক্ষণ ঠিক হলো। বণিক বাড়ির সবার মুখে এতদিন পরে যেন হাসি ফুটে উঠল। মনোরমা বণিক হাসতে হাসতে শাড়ির আঁচলে অশ্রুকণা মুছছেন। এই দিকে নীরবী বণিকের বুকের ভেতর তোলপাড় হচ্ছে। তার মেয়েটা আর সপ্তাহখানেক তার কাছে আছেন, এরপর সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যাবে, এটা ভেবেই মায়ের মন ভেঙে আসছে। অন্যদিকে গ্রামের মধ্যে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। বণিকদের মেয়ের সাথে দাসের ছেলের বিয়ে হচ্ছে। সেই ছেলে যতই শিক্ষিত, তার বিলেত ফেরত হোক, দাস তো দাসী। অশোক বণিক কিভাবে এমন জাতের ঊর্ধ্বে গিয়ে দাসের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন গ্রামের মানুষ সেটার কিনারা খুঁজে পাচ্ছেন না। অবনীন্দ্রের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তাপসী দাস অরুণিমা বিয়ে পাকা কথা শুনে বেশ উৎফুল্ল। ইতিমধ্যেই বিয়ের পরিকল্পনা সবাই মিলে শুরু করে দিয়েছে। অন্যদিকে বণিক বাড়িতেও বিয়ের তোড়জোড় শুরু হচ্ছে। অশোক বণিক একমাত্র ভগ্নিপতি বিহল বণিকের দ্রুত আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছেন। 2 বাড়িতেই বিয়ের আমেজ শুরু। অতিথিদের আমন্ত্রণপত্রও পাঠানো হচ্ছে। তবে বিপত্তি বাঁধল গ্রামের মানুষদের নিয়ে। জাতের ঊর্ধ্বে গিয়েও এই বিয়ে তারা কিছুতেই মেনে নিতে পারছে না। যুগ যুগ ধরে জাতে জাতে মিল রেখে বিয়ের কার্য সম্পূর্ণ হয়ে এসেছে, আর এখন কিনা বণিক বাড়ি আর দাস বাড়ি এই নিয়ম ভাঙতে বসেছে। বিগত 2 দিন ধরে বিভিন্ন মানুষের অবনীন্দ্রের বাড়ি বয়ে এসে নানান কটু কথা বলে যাচ্ছে। একজন তো এমনও বলল এই বিয়ে ধর্মে সইবে না, স্বয়ং ঈশ্বর শাপ বর্ষিত হবে। অবনীন্দ্রও প্রতি উত্তরে বলল, ভেদাভেদের ব্যাখ্যা ধর্মগ্রন্থে নেই, ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান, উঁচু নিচু বলতে কিছু হয় না। অবনীন্দ্রের এমন আরো বিভিন্ন কঠোর কথায় আর তার অভিনব কঠোর ব্যক্তিত্বের দারুণ গ্রামের মানুষগুলোর বেশি কিছু বলার সাহস পায়নি। তবে অবনীন্দ্র জানে, আর যদি তার পরিবারের আর্থিক অবস্থা আগেকারের মতো করুণ হতো, কিংবা সে যদি বিলেতে না যেত, তাহলে হয়তো গ্রামের মানুষরা ওদেরকে এক ঘরে পর্যন্ত পড়ে দিতে সময় নিত না। একই অবস্থা বণিক পরিবারেরও। তবে মাকুন্দা গ্রামের সব ধরনের মানুষ খাদ্যের জন্য বণিকদের উপরই নির্ভরশীল। স্বল্প মূল্যে বিভিন্ন আহারের সামগ্রী খাদ্যের অভাব হয় না। তাহলে আর কোন মুখে গিয়ে বলবে যার অর্থ আছে তারাই তো তার সবই আছে, আর সে সবই করতে পারে? তবুও অবনীন্দ্র আর বেলির বিয়ে নিয়ে গ্রামে নানান অপ্রীতিকর কথাবার্তা চলতেই থাকে। এত কিছুর মাঝে বিয়ের লক্ষণ এগিয়ে এসেছে। 2 পরিবারের আত্মীয় স্বজনের প্রচুর সমাগম। আত্মীয়রাও আবার অশোক বণিকের আর নীরবী বণিকদের নানান অপ্রীতিকর কথা শোনাতে ছাড়ছেন না। নিজেদের জাত খুঁইয়ে অন্য জাতের ছেলের সাথে একমাত্র মেয়ের বিবাহ দিচ্ছে, এটাই তারা সহজভাবে নিতে পারছে না। এমনকি বেলির একমাত্র পিসি অতসী বণিকও এই বিয়ের বিরুদ্ধে কথা বলেছেন। তবে সমস্ত জাত অজাতের কথা উড়িয়ে 2 পরিবারের সদস্যরা তাদের সিদ্ধান্তে অটল রইল। দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ অবনীন্দ্র আর বেলির গায়ে হলুদ সম্পন্ন হয়ে গেল। 2 বাড়িতে আলাদাভাবে একই অনুষ্ঠানে সুষ্ঠুভাবে মিটল। 4 তারিখে গোধূলি লগ্নে অবনীন্দ্র বেশে বরযাত্রী নিয়ে বণিক বাড়িতে পা রাখল, আর বেলি লাল শাড়িতে লাল টুকটুকে বউ সেজে অবনীন্দ্রের অপেক্ষায়। বণিকরা নতুন অতিথিদের সমাদরে কোনো ত্রুটি রাখলেন না। অতঃপর বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহ সমস্ত নিয়ম কানুন শেষে অবনীন্দ্র আর বেলির 7 জন্মের জন্য 7 পাকে বাঁধা পড়ল। আর সিঁদুর দানের মাধ্যমে পুরোহিত মশাই বিবাহ সমাপ্ত ঘোষণা করলেন। কনে বিদায়ের সময় অশোক বণিক কান্নায় ভেঙে পড়লেন। সবাই যেন শক্তপোক্ত মনের অধিকারী এই মানুষটার কান্না দেখে নির্বাক। নীরবী বণিক শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন। মনে হচ্ছে বাঁধন ছাড়লেই বুঝি তিনি আর কখনো মেয়েকে 2 চোখে দেখতে পাবেন না। অপরূপা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। শুধু অতসী বণিকের চোখে জল নেই, তার মুখে এখনো অসন্তুষ্টির চাপ স্পষ্ট। অবনীন্দ্রের দিকে তাকিয়ে কেমন রুষ্ট চোখে চেয়ে আছেন। তবে বিহল বণিক খুবই খুশি। তার মনে হচ্ছে অশোক বণিক মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে নিয়েছেন। এক আকাশ সমান বিষাদে টইটুম্বর হয়ে বণিক পরিবারে তাদের একমাত্র কনে সারা জীবনের জন্য বিদায় দিয়ে দিলেন। আজ থেকে বেলি তাদের জন্য শুধু অতিথি। পালকি করে বউ সেজে অশ্রু জল নির্গত করতে করতে বেলিও শ্বশুরালয়ে প্রস্থান করছে।
অবনীন্দ্র যখন পালকি থেকে বেলিকে হাত ধরে নামাচ্ছিল তখন এক মুহূর্তের জন্য অবনীন্দ্রের হৃদয় যেন থমকে গিয়েছিল। ভালো লাগা কিংবা খারাপ লাগা কিছুই প্রকাশ না করে অবনীন্দ্র আস্তে করে হেসে ফেলল। বেলি সংকোচের সহিত অবনীন্দ্রের দিকে চাইল। অবনীন্দ্র বলল, তোমার এমন বাচ্চাদের মতো কান্না দেখে সেই কবে থেকে হাসি আসছিল, কিন্তু ভদ্রতার কারণে কষ্ট করে হাসি চাপতে হলো দর্শনা। বেলি রাগ করতে গিয়েও যেন পারল না। তার মাস্টার মশাইয়ের মুখে এমন প্রথম নিজের নাম শুনে এসে নিশ্চল। তাপসী দাস ছেলের বউকে আদর সমাদরের বরণ করে নিজের ব্যস্ত। অরুণিমা একমাত্র ভাইয়ের বউকে উৎসব হয়ে কাছে টেনে নিচ্ছে। দাস বাড়িতে যেন খুশির আমেজ উপচে পড়ছে। সমাজের সমস্ত কলুষিত বাক্য, জাতের ভেদাভেদ তুচ্ছ করে অবনীন্দ্র আর বেলির বিয়ে যেন এক দৃষ্টান্ত হয়ে রইল। অবনীন্দ্র আর বেলির বিয়ের 18তম দিন অতিক্রম হয়ে গেল। সেদিন অপরাহ্ন থেকে অম্বরে যেন মেঘের ছায়া নেমেছে, যে কোনো মুহূর্তেই তুমুল বাড়িধারার ধরণীর বুকে উপচে পড়বে। বেলি নিজের ঘরের জানালার শিয়রে বসে এক মনে পায়ে আলতা লাগাচ্ছিল। তার খোলা চুলগুলো বাতাসে ঝাপটায় মুখ ললাটের ওপরই ভাগে এসে পড়ছে। তখনই অবনীন্দ্র ঘরে প্রবেশ করলো। বেলির দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এসে বেলির চুলগুলো সযত্নে বেঁধে দিল। অথচ বেলির কোনো হেলদোল নেই। একটু পরে অবনীন্দ্র নিজে থেকে বলল, তোমার কাঠের বাক্সে ছোট্ট চিরকুটগুলো কে দিল? আপনি কিভাবে জানেন কাঠের বাক্সের চিরকুট আছে? গত সপ্তাহে যখন তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য গিয়েছিলাম তখন। এত প্রশ্ন না করে আমার কথার উত্তর দাও। বেলি অবনীন্দ্রের দুই চোখের পানে চাইল। কিছুক্ষণ মৌন থেকেই বলল, ওগুলো তো সব আমার দেয়া চিরকুট। কি ভেবেছেন আমি বুঝবো না? তবে আপনাকে দেখে কেউ বলবে না যে আপনিও প্রেম বিষয়ক চিরকুট লিখতে পারেন। আপনাকে দেখলে অনেক গম্ভীর মানুষ মনে হয়। আমার সকল গাম্ভীর্যতার বাইরে জগতের মানুষদের জন্য, আর প্রেম শুধু আমার স্ত্রীর জন্য। দুটো ব্যাপার তো এক করা যায় না, বলো? অবনীন্দ্রের কথায় বেলি কেমন লাজুক চোখের জানালার বাইরে চাইল। ততক্ষণে বর্ষণের বাড়িধারা ধরনের কোল ঘেঁষে গড়িয়ে পড়া আরম্ভ করেছে। হঠাৎ কিছু একটা মনে পড়াই বেলি অবনীন্দ্রের দিকে তাকিয়ে বলল, আপনি চিরকুটগুলোতে হিজল ফুল কেন দিতেন? আপনার প্রিয় বুঝি? মধুহার হিজল পাড়, হিজল ফুল আর তুমি আমার ভীষণ প্রিয়। এবারও বেলিও অবনীন্দ্রের কথাই প্রতি উত্তর করতে পারল না। অবনীন্দ্রের ফের বলল, কাল ভোরে চলো যাই। হিজল ফুল আর প্রেমের সৌন্দর্যতা না হয় একসাথে ভোগ করলাম। চলুন তবে। বেলির লাজুকলতায় অবনীন্দ্র ভীষণ জোরে হেসে উঠল। এক পর্যায়ে হাসি থামিয়ে মায়া ভরা চোখে বেলির দিকে চেয়ে শুধালো, আমার হিজল ফুলের প্রেম সত্য হলো। আগামীকাল জ্যৈষ্ঠ ভোরে হিজল ফুলের সাথে আমার প্রেমের মুখোমুখি সাক্ষাৎ হোক।